ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 18.2-এর 1 থেকে শুরু করে 10 পর্যন্ত অঙ্কগুলো করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 18.1-এর অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে। 12, 16, 20, 24 2 দিয়ে যাবে। 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 10 দুগুণা 20, 2 12 24, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 2 দিয়ে যাবে, 3 3ই থাকবে, 2 দুগুণা 4, 5 5ই থাকবে, 3 দুগুণা 6। এবার 3 দিয়ে যাবে, 3 অঙ্ক 3, 2 2ই থাকবে, 5 3 অঙ্ক 3। নির্ণেয় লসাগু কি আছে, 2 কয়টা, 1 2 3 4টা, 1 2 3 4টা। আর 3 কয়টা, 3 একটা 5 একটা, 3 একটা 5 একটা। এখানে লক্ষ্য করো, 2 এর জোড়া আছে 2 এর বর্গ, 2 এর জোড়া আছে 2 এর বর্গ, কিন্তু এখানে 3 আর 5-এর কিন্তু জোড়া নেই। তো যেহেতু 3 আর 5-এর জোড়া নেই, তাহলে এখানে যদি আমরা আরও 3 আর 5 দিয়ে গুণ করি, তাহলে প্রত্যেকটা সংখ্যার কী হবে, জোড়া হবে। তো যখনই জোড়া হবে তখন কিন্তু সংখ্যাটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ। তখন কি হবে, তখন 2-এরও বর্গ হবে, তারপর 3-এরও বর্গ হবে, 5-এরও বর্গ হবে। আর যখন প্রত্যেকটা সংখ্যার বর্গ হয়ে যাবে, তখন আমরা সংখ্যাটা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো এক্ষেত্রে আমি দেখছি যে লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, লসাগুকে এই 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যাগুলোর জোড়া নেই সেই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটা পূর্ণবর্গ পাবো। তো দেখো এখানে কি আছে, 4 4 3 আর 5, 3 5 15, 4 15 60, 60কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 240, তাহলে 240 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। এক্ষেত্রে মনে রাখবে এখানে 3 আর 5-এর জোড়া নেই, ঠিক আছে। তো লিখব যে সুতরাং লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য লসাগুকে কি দিয়ে গুণ করতে হবে, 3 গুণন 5 মানে 15 দিয়ে গুণ করতে হবে, সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তো দেখো লসাগু কত, লসাগু 240। তা লসাগুকে আমি কত দিয়ে গুণ করব, 3 গুণন 5 মানে 15। তাহলে 15 দিয়ে গুণ করলে এটা কত হবে, 3600। তাহলে 3600 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3600-র বর্গমূল হচ্ছে কত, 60। বুঝতে পারলে, এই হলো তোমাদের উত্তর। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কী কী। তো আমাকে দুটি সংখ্যা বের করতে হবে যাদের গুণফল হবে 98 এবং বড় সংখ্যাটি হবে ছোট সংখ্যাটির 2 গুণ। তো দেখো কিভাবে অঙ্কটি করব। ধরি ছোট সংখ্যাটি x এবং
বড় সংখ্যাটি কি হবে 2x। কেন? কারণ কি বলছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ, তাই বড় সংখ্যাটি কি হবে 2x হবে, যেহেতু ছোট সংখ্যাটা x। তাহলে কি লিখব এবার, শর্তানুসারে এই যে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 98 হবে। বলছে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটির গুণফল 98। এবার এখানে লক্ষ্য করো 2 লিখলাম, x আর x যদি আমরা গুণ করি তাহলে কি হবে x স্কোয়ার, স্কোয়ার মানে x এর বর্গ হবে, বুঝতে পারলে 98। এবার আমি কি করব, এই দুইটা x এর বর্গের সাথে গুণে আছে, তাহলে এইদিকে আসলে কি হবে ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে বসবে। এবার আমি কি করব, 2 দিয়ে এটাকে কাটবো, কত হবে এটা 4 দুগুণা 8 থাকছে 11 আর 18, 9 দুগুণা 18, 49। এবার ভালোভাবে মনে রাখবে যে বা পাশে এই যে বর্গটা রয়েছে না, বা পাশের বর্গটা, এই বর্গটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, বর্গ ডান পাশে গেলে কি হবে বর্গমূল হবে, বুঝতে পারলে। তাহলে x সমান সমান 49 কি হবে 7 গুণন 7, 7-এর জোড়া থেকে একটা 7 বের হয়ে আসবে। তাহলে আমি কি পেলাম, x সমান সমান 7। x সমান সমান 7 মানে ছোট সংখ্যাটা হবে 7 এবং বড় সংখ্যাটা হবে কি 7-এর দ্বিগুণ মানে 14। তাহলে সুতরাং ছোট সংখ্যাটি হবে 7 এবং বড় সংখ্যাটি হবে কি ছোট সংখ্যাটির দ্বিগুণ, যেহেতু 2x তাহলে 2 × 7 সমান সমান 14। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তো লিখব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কি করব 17-র বর্গ। 17-র বর্গ মানে 17 গুণন 17। এবার 17কে 17 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 289। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। কি বলেছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। মানে শূন্য ছাড়া আমাকে একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে হবে যা 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য হবে। তারপরে কি বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। মানে 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটাও আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে দুটো উত্তর আসবে। প্রথমে কি করব 10, 15, 20 আর 30-এর লসাগু করব। 5 দিয়ে যাবে, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 6 30। 2 দিয়ে যাবে, 2 ও 2, 3 3ই থাকবে, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। এবার 3 দিয়ে যাবে, 1 1, 2 2 থাকবে, 3 ও 3। তাই লিখব নির্ণেয় লসাগু সমান সমান কি আছে 2 আছে দুটো, তারপর কি আছে 5 আর 3। 2-এর বর্গ 5 আর 3-এর কিন্তু জোড়া নেই। তো এক্ষেত্রে 5 আর 3-এর যেহেতু জোড়া নেই তাহলে লসাগুকে যদি আমরা 5 গুণন 3 মানে 15 দিয়ে গুণ করি তাহলে কি লসাগুটা পূর্ণবর্গ হবে। মানে যে সংখ্যাগুলোর জোড়া নেই সেই সংখ্যা দিয়ে যদি আমরা লসাগুটাকে গুণ করি তাহলে আমি 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। 2 দুগুণা 4 আর 3 5 15, 4 15 কত হচ্ছে 60, লসাগু হচ্ছে 60। তাহলে সুতরাং লসাগু পূর্ণবর্গ
সংখ্যা নয়, তাই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি পাওয়ার জন্য লসাগুকে 5 গুণন 3 সমান সমান 15 দিয়ে গুণ করতে হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে, তো লসাগু কত 60, 60কে কত দিয়ে গুণ করব 5 গুণন 3 মানে 15, তাহলে 6 15 কত হবে 90 আর 0 900। তাহলে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত পেলাম 900। এবার আমাকে কি বের করতে হবে 10 15 20 এবং 30 দ্বারা বিভাজ্য 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি বের করতে হবে। 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে, কি করব 900কে 2 এর বর্গ দিয়ে গুণ করব, তাহলে 900 গুণন 4 কত হবে 4 লং 3600, তাহলে 3600 পেলাম। এবার আমি যদি 3 এর বর্গ দিয়ে গুণ করি অর্থাৎ 9 দিয়ে গুণ করি, তাহলে 3600-র পরবর্তী আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, যা 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য হবে। 5-এর অঙ্কগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিকমতো ঘরে লিখি। তো এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা, কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোকে কত দিয়ে গুণ করলে এগুলো পূর্ণবর্গ হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো 20, প্রথমে কি আছে 20, তাহলে 20 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 20টা এখানে লিখবে। 27, 27ও পূর্ণবর্গ নয়, 27টা এখানে লিখবে। 50, 50ও পূর্ণবর্গ নয়। 75, 75ও পূর্ণবর্গ নয়। 100, 100 কিন্তু পূর্ণবর্গ, তাই না, 10-এর বর্গ করলে 100 হবে। 108 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 108 এখানে লিখবে। 144, 144 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 144-এ বর্গমূল হবে 12। তারপর 169, 169 পূর্ণবর্গ সংখ্যা, কারণ 169-এর বর্গমূল হচ্ছে কত 13। 180, 180 পূর্ণবর্গ নয়, তাহলে 180কে এখানে লিখবে এই ঘরে। আর 256, 256 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এবার এখানে পূর্ণবর্গ সংখ্যা নয় কি কি 20, তো 20কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো প্রথমে 20কে ভাঙাবো, 10 দুগুণা 20, 5 দুগুণা 10, তাহলে 20কে উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পেলাম, 2-এর বর্গ পেলাম, আর কিন্তু 5-এর বর্গ পেলাম না, অর্থাৎ 5-এর জোড়া কিন্তু নেই। তো যেহেতু 5-এর জোড়া নেই, তাহলে এখানে যদি আমি আরেকটা 5 দিই অর্থাৎ 5 দিয়ে গুণ করি, তাহলে কি হবে 5-এরও বর্গ হবে। তার মানে কি 20 সংখ্যাটা কত হবে, 5 দিয়ে গুণ করলে 20টা হয়ে যায় তোমার 100, তাহলে 100 হলে কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 20কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে এখানে কত লিখবে 5, 20কে 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তারপরে এখানে কত আছে 27, তো 27কে কত দিয়ে গুণ করলে এটা পূর্ণবর্গ হবে, দেখো প্রথমে 27কে উৎপাদকে বিশ্লেষণ করো, 3 লং 27, 3 তিরিকা 9, তার মানে কি 3 গুণন 3 গুণন 3, তাহলে এখানে 3-এর বর্গ, এই 3টার কিন্তু জোড়া নেই, তাহলে যেই সংখ্যাটার জোড়া নেই সেই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, বুঝতে পারলে। তাহলে এখানে 3 হবে। তারপর এখানে কত আছে 50, তাহলে 50, 5 10-এ 50, 5 দুগুণা 10, তাহলে কি এখানে 5-এর জোড়া পাচ্ছি কিন্তু 2-এর জোড়া পাচ্ছি না, তাই না, তাহলে 50কে 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে 50কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তারপরে কত আছে এখানে 100, তো পূর্ণবর্গ, কারণ 100-এর বর্গমূল 10। 108, 108কে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে,
108কে উৎপাদকে বিশ্লেষণ করো। 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, থাকলো 11 14, 7 দুগুণা 14, 3 লং 27, 3 তিরিকা 9। এখানে 2-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু এই 3টা জোড়া নেই, তাই তো? তাহলে 3 দিয়ে গুণ করলে 108 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারলে? যে সংখ্যাটি জোড়া নেই সেই সংখ্যাটি দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরে কত আছে? 180। তো 180কে উৎপাদকে বিশ্লেষণ করো। 9 দুগুণা 18 আর 0 90, আর 2 45-এ 90, 5 লং 45, 3 তিরিকা 9। 3-এর জোড়া আছে, 2-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু 5-এর জোড়া নেই। তাই 180কে 5 দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে কি 5 লিখব। বুঝতে পারলে? তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কগুলো দেখো। এবার আমরা 6 নম্বর অঙ্কটি করব। কি বলেছে? এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময়ে তাদের নিরেট বর্গক্ষেত্রাকারেও সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। প্রথমে আগের মতো 18, 24 আর 27-এর লসাগু করব। 3 দিয়ে যাবে, 3 6 18, 3 8 24, 3 লং 27। আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6 আর 8ই থাকবে, 3 তিরিকা 9। এবার 2 দিয়ে যাবে, 2 ও 2, 4 দুগুণা 8, 3 3এই থাকবে। এবার মনে রাখবে প্রত্যেকটা উৎপাদক যাতে মৌলিক হয়, তাই 4কে আবার ভাঙাতে হবে। 1 2 দুগুণা 4 আর 3। ঠিক আছে, এখানে প্রত্যেকটা উৎপাদক মৌলিক আছে। নির্ণেয় লসাগু কি আছে? 3 আছে কয়টা? 1টা 2টা 3টা। তারপর 2 আছে 3টা। এই 3-এর জোড়া থেকে 3-এর বর্গ লিখব, আর এই 2-এর জোড়া থেকে 2-এর বর্গ লিখব, আর এই 3 আর 2-এর কিন্তু জোড়া আমি পেলাম না, তাই তো? এবার লক্ষ্য করো, লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমি পেলাম না। কেন? যদি প্রত্যেকটা উৎপাদকের মাথায় এই বর্গটা থাকতো তাহলে আমি বলতে পারতাম যে লসাগু পূর্ণবর্গ সংখ্যা। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 3 আর 2-এর জোড়া নেই, তাই তাই লসাগু কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এই লসাগুকে পূর্ণবর্গ সংখ্যায় আনতে হলে আমাকে কি করতে হবে? যেই সংখ্যা দুটো জোড়া নেই, অর্থাৎ 3 আর 2-এর জোড়া নেই, তো এই লসাগুকে 3 আর 2 অর্থাৎ 6 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো দেখো এখানে কত হচ্ছে? 9, 2-এর বর্গ 4 আর 3 দুগুণা 6, 4 লং 36 গুণন 6, 6 6 36-এর 6, হাতে 3, 3 6 18 আর 3-এ কত হচ্ছে? 21, 216। তাহলে 216 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো তোমরা মনে রাখবে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলো তো? যে সংখ্যাটির আমরা একটা বর্গমূল পাবো। যেমন ধরে নাও 9, 9-এর যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা বর্গমূল পাবো। 9-এর বর্গমূল কত? 3। তো 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 216 পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এখানে লিখব লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য লসাগুকে কি করব? 3 গুণন 2 মানে 6 দিয়ে গুণ করতে হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে
কি করব, লসাগুকে কত দিয়ে গুণ করব, 3 গুণন 2 মানে 6 দিয়ে। তাহলে কত হবে, 6 6 36, 6 হাতে 3, 6 × 6 আর 3 9, 6 2 12, 1296। তাহলে লিখব, সুতরাং ওই দিন আমরা কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। এবার 7 নম্বর অঙ্কটি করব। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ, সংখ্যা দুটি কি কি? তো তোমাদের 7 নম্বর অঙ্কটা আর তোমাদের এই 2 নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম অঙ্ক, শুধু এখানে গুণফলটা রয়েছে 98 আর এখানে রয়েছে 147, আর এখানে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটা 2 গুণ আর এখানে বলা আছে 3 গুণ। তো অঙ্কটা তোমাদের একদম সেম অঙ্ক। তো দেখো, তো আগের মতো লিখব, ধরি ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি কি হবে, এখানে বলছে 3 গুণ, তাহলে কি হবে, বড় সংখ্যাটা হবে 3x। শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল রয়েছে 147। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে ছোট সংখ্যা, এই সংখ্যা দুটির গুণফল হচ্ছে 147। এবার 3x আর এখানে x আছে, তাহলে 3 লিখলাম। x আর x যদি আমরা গুণ করি তাহলে কি হবে বলো, x স্কোয়ার মানে x এর বর্গ। যেমন আমরা 2 আর 2 এর গুণ করলে কি, 2 গুণন 2 আমরা কি 2 এর বর্গ লিখি কি লিখি না, তো সেরকম x গুণন x মানে x এর বর্গ। ঠিক আছে, 147। বা এবার আমি কি করব, এই 3টা এর সাথে গুণে আছে, এদিকে আসলে কি হবে, ভাগ হবে, মানে নিচে বসবে, 147-এর নিচে বসবে। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে, 3 এর 4 12 থাকবে 2 আর 7 27, 3 লং 27, 49। বা এক্স স্কোয়ার সমান সমান কি থাকছে 49। এবার আমি কি করব, এই বর্গটা এদিকে নিয়ে যাব, তাহলে বাঁ পাশের বর্গ যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, বর্গমূল। তাহলে 49কে আমরা বিশ্লেষণ করব 7 × 7, তাহলে কত হবে, এটা 7-এর জোড়া থেকে 7 বাইরে আসবে 7। তো ছোট সংখ্যাটি কি ধরা আছে, ছোট সংখ্যাটি ধরা আছে x এবং বড় সংখ্যাটা 3x। তাহলে ছোট সংখ্যাটা আমি কত পেলাম, 7। তা লিখব, সুতরাং ছোট সংখ্যাটি হবে 7 এবং বড় সংখ্যাটি হবে, বড় সংখ্যাটি কি, ছোট সংখ্যাটি 3 গুণ, তাহলে 3 × 7 তার মানে 21। 8-এর অঙ্কগুলো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় সাজাই। তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব, কি আছে, √36 প্লাস √25। তো লক্ষ্য করো 36-এর বর্গমূল কত, 36-এর বর্গমূল হচ্ছে তোমার 6 গুণন 6, তাহলে এর বর্গমূল 6 বের হবে। আর 25 হচ্ছে তোমার 5 গুণন 5, তাহলে এখান থেকে কত আসবে, 6-এর জোড়া আছে 6 বের হয়ে আসবে, 5-এর জোড়া থেকে 5 বের হয়ে আসবে, কত হবে এটা 11। তারপর কি আছে, √49 প্লাস √9, তাহলে √49 মানে 7 × 7 প্লাস
9 হচ্ছে তোমার 3 ইন্টু 3। তাহলে 7-এর জোড়া থেকে 7 বাইরে, 3-এর জোড়া থেকে 3 বাইরে, তাহলে কত হবে এটা? 10। তারপর কি আছে? √25 প্লাস √100। তাহলে 25কে লিখতে পারি 5 ইন্টু 5 প্লাস 100কে লিখতে পারি 10 ইন্টু 10। তাহলে কত হচ্ছে এখানে? 5 যোগ 10 15। তারপরে কি আছে? √4 প্লাস √16। আচ্ছা, 4কে লিখতে পারি 2 ইন্টু 2 আর 16 হচ্ছে 4 ইন্টু 4, তাই না? তাহলে 2-এর জোড়া থেকে 2 বাইরে, 4-এর জোড়া থেকে 4 বাইরে, তাহলে কত হচ্ছে এটা? 6। তো এখানে √4 প্লাস √16 এর যোগফল হচ্ছে 6, তাহলে এটা ছোট। তারপরে হচ্ছে √49 প্লাস √9 এর যোগফল হচ্ছে তোমার 10। তারপরে √36 প্লাস √25 এর যোগফল হচ্ছে তোমার 11। তো এবার আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। সুতরাং তাহলে কে ছোট? √4 প্লাস √16 এটা ছোট। তারপরে √49 প্লাস √9, তারপর এটা ছোট। তারপরে কি আছে? √36 প্লাস √25, তারপরে √25 প্লাস √100। তাহলে আমার ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কী কী হবে হিসাব করি। তো দেখো কিভাবে অঙ্কটি করব। ধরি ধনাত্মক সংখ্যা 3টি যথাক্রমে কী কী ধরবো? একটা এক্স ধরবো, একটা ওয়াই ধরবো আর একটা জেড ধরবো। তো কি বলছে? প্রথমটি, এখানে প্রথমটা কিন্তু এক্স, প্রথমটা আর দ্বিতীয়টার গুণফল বলা আছে 24। তারপর দ্বিতীয় আর তৃতীয়টার গুণফল 48, তাহলে দ্বিতীয়টা হচ্ছে ওয়াই আর তৃতীয়টা হচ্ছে জেড, এদের গুণফল হচ্ছে 48। তারপর বলা আছে প্রথম আর তৃতীয়টার গুণফল 32, প্রথম আর তৃতীয়টা। তাহলে প্রথম হচ্ছে তোমার এক্স আর তৃতীয়টা হচ্ছে জেড, প্রথমটার আর তৃতীয়টার গুণফল হচ্ছে 32। এবার কি করব? প্রত্যেকটাকে গুণ করব। সুতরাং প্রথমটা গুণন দ্বিতীয়টা গুণন দ্বিতীয়টা গুণন তৃতীয়টা গুণন প্রথমটা গুণন তৃতীয়টা। কি আছে? 24 গুণন 48 গুণন 32। বা এখানে লক্ষ্য করো এক্স কয়টা আছে? 2টা, ওয়াই 2টা, জেড 2টা। তাহলে তোমাদের বলছি যে মনে করো 3 ইন্টু 3, তাহলে আমরা কি লিখতে পারি? 3-এর বর্গ। সেরকম এক্স গুণন এক্সের জায়গায় আমি কি লিখব? এক্সের বর্গ। সেরকমভাবে ওয়াইয়ের বর্গ এবং জেডের বর্গ। এদিকে যা আছে তাই, 24, 48 আর 32। এবার এটাকে লিখতে পারি এক্স ওয়াই জেড তার পুরোটার উপরে বর্গ। তার মানে আমি যদি ব্র্যাকেটের উপরে বর্গ দেই, তাহলে এই বর্গটা কিন্তু প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা সংখ্যাই পাবে। বুঝতে পারলে? এটা যা আছে তাই, 24, 48 আর 32। এবার এই পাশের বর্গ, বা পাশের বর্গ যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে তোমাদের কি বলেছি? বর্গমূল হবে। তাহলে 24, 48 আর 32-এর বর্গমূল বের করব। বা এক্স ওয়াই জেড। তো 24কে কীভাবে লিখব? এটা এই সংখ্যাগুলোকে এমনভাবে লিখব যাতে আমি জোড়া সংখ্যা পাই। তাহলে আমি বর্গমূলের ভিতর থেকে সংখ্যাটা বের করতে পারবো। তাহলে 24কে লিখব 4 গুণন 6, 4 6 24। 48কে লিখব 6 8 48। তাহলে এখানে 6-এর জোড়া পাচ্ছি, 6টাকে বের করতে পারবো। আর 32কে লিখব 8 গুণন 4, 4 8 32। তাহলে আমার কি হবে? সুবিধা হবে। তাহলে এখানে
4-এর জোড়া থেকে 4 বাইরে আসবে, 6-এর জোড়া থেকে 6 বাইরে, 8-এর জোড়া থেকে 8 বাইরে। এভাবে লিখলাম কেন? কারণ এই জন্য লিখলাম, তাহলে আমার এক্সট্রাভাবে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না, বুঝতে পারলে? বা এক্স ওয়াই জেড এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 4 6 24, 24কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 24কে 8 দিয়ে গুণ করলে হবে 4টা 32, হাতে 3, 8 দুগুণা 16, আর 3-এ 19, 192। তাহলে তিনটি সংখ্যার গুণফল কত পেলাম? 192। এবার আমাকে কি করতে হবে? তিনটা সংখ্যা বের করতে হবে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। তাহলে লিখব প্রথম সংখ্যাটি হবে, কি করব? এই তিনটা সংখ্যার গুণফলকে, এখানে প্রথম সংখ্যা x লিখে দিই এখানে ব্র্যাকেটে, এই তিনটি সংখ্যার গুণফল কত? 192। ঠিক আছে, এবার প্রথম সংখ্যাটা বের করতে হলে, অর্থাৎ x এর মানটা বের করতে হলে 192কে আমাকে ভাগ করতে হবে y আর z এর মান দিয়ে। তাহলে y আর z কত? এখানে y আর z কত আছে? 48, 48 দিয়ে ভাগ করতে হবে। আর যখন আমি y এর মান বের করব তখন আমি x আর z এর গুণফল দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? এটা 4 দিয়ে যাবে, 4 8 32, 2 হাতে 3, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে তোমার 4। এবার আমি দ্বিতীয় সংখ্যাটা বের করব। দ্বিতীয় সংখ্যাটি কি করব? আগের মতো 192কে ভাগ করব। এবার যেখানে ওয়াই নেই ওটা দিয়ে ভাগ করব। দ্বিতীয় সংখ্যাটা কত? ওয়াই। এখানে ওয়াই কোথায় নেই? এখানে ওয়াই নেই, এখানে এক্স আর জেড আছে। এখানে কত আছে? 32, 32 দিয়ে ভাগ করব, 32। তাহলে কত হবে? এটা 6। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম? 6। দ্বিতীয় সংখ্যাটা ওয়াই, এখানে ব্র্যাকেটে ওয়াইটা লিখে দিই, ওয়াই। আর তৃতীয় সংখ্যাটি ব্র্যাকেটে জেড লিখে দিই, তৃতীয় সংখ্যাটা জেড ধরা আছে। কি করব? 192কে ভাগ করব কত দিয়ে? যেখানে জেড নেই সেটা দিয়ে ভাগ করব। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু জেড নেই, তাহলে আমি 192কে কত দিয়ে ভাগ করব? 24 দিয়ে। এক্স আর ওয়াইয়ের গুণফল দিয়ে ভাগ করব, 24। তাহলে কত হবে? এটা 4 8 32, হ্যাঁ 8, 4 8 32, 2 হাতে 3, 8 2 16, 3 19, 8। তাহলে প্রথম সংখ্যাটা পেলাম আমি 4, দ্বিতীয় সংখ্যাটি পেলাম 6, আর তৃতীয় সংখ্যাটি পেলাম 8। তো তোমাদের এই জায়গাটা আরেকটু বলে দিই। তো লক্ষ্য করো, এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা আমার কি ধরা আছে? এক্স ওয়াই জেড। তাহলে তিনটি সংখ্যার গুণফল কত পেলাম? 192। তো প্রথম সংখ্যাটি আমি কিভাবে বের করব? প্রথম সংখ্যাটি এক্স, প্রথম সংখ্যাটি কিভাবে বের করব? এই তিনটা সংখ্যার গুণফলকে, তো যখন আমি প্রথম সংখ্যা বের করব অর্থাৎ এক্স এর মান বের করব, তখন কি করব? ওই গুণফলকে ওয়াই আর জেটের গুণফল দিয়ে ভাগ করব। এখানে ওয়াই আর জেটের গুণফল কত? 48, 48 দিয়ে ভাগ করব। এবার যখন আমি ওয়াইয়ের মান বের করব অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটা বের করব, তখন এক্স আর জেটের গুণফল দিয়ে ভাগ করব 192কে, বুঝতে পারলে? আর যখন আমি জেটের মান বের করব তখন আমি কাকে দিয়ে ভাগ করব? এক্স আর ওয়াইয়ের গুণফল দিয়ে ভাগ করব। তাহলে আমি সংখ্যাগুলো পেয়ে যাব। এই হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় 12, 15 ও 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। একসময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তো এই অঙ্কটা আর তোমাদের 6 নম্বর অঙ্কটা সেম অঙ্ক। তো দেখো কিভাবে অঙ্কটি করব। প্রথমে কি করতে হবে? 12, 15 আর 20 লসাগু করতে হবে। তো কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 4 12, 3 5 15 আর 20, 20 থাকবে। এবার 2 দিয়ে করি, 2 2 4, 5 5ই থাকবে, আর 10 2 20। এবার 5 দিয়ে, 2 2 থাকবে, 5 5, 5 2 10। এবার 2 দিয়ে, 2 2 1, 2 2। তাহলে নির্ণেয় লসাগু তো প্রথমে 2গুলো পাশাপাশি লিখি, 2 গুণন 2, তারপরে কি আছে? 3 আর 5, 3 গুণন 5।
তো এখানে 2-এর জোড়া আছে, 2-এর বর্গ, এখানে 3 আর 5-এর কিন্তু জোড়া নেই। তাহলে সেম লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এখানে 3 আর 5-এর জোড়া নেই। তাহলে আমি লসাগুকে যদি 3 গুণন 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করি, তাহলে কি সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো প্রথমে আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তো লসাগুটা নির্ণয় করে নিই। এখানে হবে 4 আর 3 5 15, 4 15 60। তাহলে এখানে লিখব যে লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য লসাগুকে কত দিয়ে গুণ করব? 3 গুণন 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করতে হবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে লসাগু কত? 60। 60কে গুণ করব কত দিয়ে? 3 গুণন 5 অর্থাৎ 15। তাহলে 6 15 90 আর 0 900। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হলো? 900। তো লিখব সুতরাং ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল।